14 লাখ দিয়ে সেট করছেন, কামাবেন কয় লাখ টাকা। এই সেট এত টাকা দিয়ে করার পিছনে একটাই কারণ, সারা জীবন গরু পালন করলাম নিজের মতো, গোয়াল ঘরে গরু বাঁধলাম, গরু পাললাম, গরু বেচলাম, গরুর শান্তি কোনোদিন বুঝলাম না। কাটা বান্ডিল, তারপরে যে ডোঙ্গা, তারপর মনে করেন যে চামঠি, চিঙ্গি, এই সবগুলো ওরা যখন এইভাবে করে কথা বলে, আমি বলি কি যে আপনি আমার কাছে কেন আসছেন, আমি নিজে তো গরুর দালাল, আমি এগুলো কিনে নিয়ে আর এক হাটে যাই বেচবো। আমি এইভাবে করে কিন্তু কথা বলি। এক গরু আমার কাছে চাচ্ছে 1 লাখ 20, সাইড থেকে একজন 80 ধরেন বলছে যে কাটা বান্ডিল, তার মানে 80,000। তো আমি যখন ওগুলা যাই বলি যে ওই লোক তো আপনারা বলতে 80, আমার কাছে চাইতেছেন 1 লাখ 20, বিক্রি করবেন কত পারছেন, তখন কিন্তু ওরা কিন্তু বুঝে ফেলায় যে না এত ভাষা বুঝছে, তার মানে না এর কাছে বেশি নেওয়া যাবে না। সময় বুঝে সবসময় গরু পালন করতে হবে। গরু কখনোই আপনার বেশি দাম দিয়ে কেনা যাবে না। কেন বেশি দাম দিয়ে কেনা যাবে না? উদাহরণস্বরূপ আপনাকে যদি বলি, এক গরু আপনি কিনেছেন ধরেন 60,000, এই গরুর পিছনে খরচ করেছেন আরও 20,000, 80,000 টাকা। এই গরুটা ধরেন আপনি বিক্রি করতে গেছেন, বিক্রি ব্যাপারী বলছে 90,000 টাকা, তার মানে কি আপনার এখানে 10,000 টাকা লাভ। আপনি যখন মানুষকে দিয়ে কিনাচ্ছেন, এই 60,000 টাকার গরুটাই আপনি নিজে কিনতেছেন 70,000 টাকা দিয়ে। 60,000 গরুটা আপনি 70,000 টাকা দিয়ে কিনবেন, কেনার পর এই গরুটা যখন আরও 20,000 খাবেন, খরচ আপনার 90, বিক্রি করতে গেলে তো 90-এর উপর আপনার কাছে গরুটা কিনবে না। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রোগ্রাম দেখছেন, সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক বন্ধুরা, আজকের এই প্রোগ্রামটি সম্পূর্ণ শিক্ষণীয় একটি প্রোগ্রাম হবে। দিনাজপুর বোসাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ বাজারের পাশে সেতাবগঞ্জ এলাকার নাদিম এগ্রোর স্বত্বাধিকারী নাদিম ভাই পরিকল্পিতভাবে কোরবানি ঈদকে ঘিরে মোটা তাজাকরণ গরু প্রস্তুত করেছেন। তার এই খামারটিতে এসে আমাকে অত্যন্ত ভালো লেগেছে। তার ম্যানেজমেন্টটি খুবই দক্ষতার সাথে তিনি করেছেন। বিশেষ করে এখানে শেডটি, গরুর পানি বা খাবার দেওয়ার যে পাত্র সেটি, এবং হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা, এর পাশাপাশি তার এখানকার যে গবাদি পশুর খাদ্য সেটি তিনি নিজেই রেডি করতেছেন এবং সেইগুলোই গবাদি পশুকে খাওয়াচ্ছেন। গবাদি পশুর খাদ্য তৈরি করতে যে নিউট্রিশনগুলো দরকার হয়, প্রায় 15-16টি খাদ্য উপাদান দরকার হয়, যেগুলো তিনি সারা দেশের উদ্যোক্তাদের হাতে তুলে দিচ্ছেন। আমরা সেসব বিষয়ে আজকে কিছু তথ্য আপনাদের দেব, আমাদের সাথে থাকুন। আজকে আমরা নাদিম ভাইয়ের সাথে কথা বলে শেড ব্যবস্থাপনা, খাদ্য ব্যবস্থাপনা, এইসব বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেব। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। নাদিম ভাই কেমন আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ। আপনি দীর্ঘদিনের পথ চলায় অনেক অভিজ্ঞতা অর্জন করেছেন। নিজে হাট গিয়ে নিজে গরু কিনতেছেন না অন্য পার্টির কাছ থেকে এখানে নিয়ে লাভ? এখানে গরু পালন করার মধ্যে আপনার বিভিন্ন বিষয় আসলে আমাদের লক্ষণীয় আছে। গরু আমরা নিজে কিনি না মানুষকে দিয়ে কিনাই, সেটা হলো যে আমরা গরু কিন্তু নিজেরাই কিনি, এবং আমার গরু আমি নিজেই কিনি। আমার গরুর জন্য আমি কাউকে নিই না। আমি যখন হাটে যাই, অনেক সময় আমার কাছে অনেক গরুর ব্যাপারী চলে আসে, আসার পর আমাকে বলে, আমি বলি কি যে আপনি আমার কাছে কেন আসছেন, আমি নিজে তো গরুর দালাল, আমি এগুলো কিনে নিয়ে আর এক হাটে যাই বেচবো। আমি এইভাবে করে কিন্তু কথা বলি। কাটা বান্ডিল, তারপরে যে ডোঙ্গা, তারপর মনে করেন যে চামঠি, বিভিন্ন শিঙ্গি, এই সবগুলো ওরা যখন এইভাবে করে কথা বলে, এখানে আমি এই বিষয়গুলো নিয়ে কথা বলতেছি না, মানুষ আসতে পারে। এক গরু আমার কাছে চাচ্ছে 1 লাখ 20, সাইড থেকে একজন 80 ধরেন বলছে যে কাটা বান্ডিল, তার মানে 80,000। তো আমি যখন ওগুলা যাই বলি যে ওই লোক তো আপনারা বলতে 80, আমার কাছে চাইতেছেন 1 লাখ 20, বিক্রি করবেন কত পারছেন, তখন কিন্তু ওরা কিন্তু বুঝে ফেলায় যে না এত ভাষা বুঝছে, তার মানে না এর কাছে বেশি নেওয়া যাবে না। তো গরু যখন আপনি পালন করবেন, একটু মাঝে মাঝে নিজের গরুগুলা কিন্তু যখন কিনবেন, কিনতে কিনতে কিন্তু এই মোটামুটি ব্যাপারীগুলোরও পরিচিত হয়ে যাবেন। ব্যাপারীগুলো তখন চিনে ফেলাবে যে না এত নিজের গরু নিজে কিনে, তখন একটা সেক্রিফাইস পাওয়া যায় এক। আর দ্বিতীয়ত আমি মনে করি এখানে আমাদের দুইটা জিনিসে খুবই মনোযোগ দেওয়া উচিত। এই দুইটা জিনিসের মধ্যে সর্বপ্রথম যে বিষয়টা, সেটা হলো গরু কখনোই আপনার বেশি দাম দিয়ে কেনা যাবে না। কেন বেশি দাম দিয়ে কেনা যাবে না? উদাহরণস্বরূপ আপনাকে যদি বলি, এক গরু আপনি কিনেছেন ধরেন 60,000, এই গরুর পিছনে খরচ করেছেন আরও 20,000, 80,000 টাকা। এই গরুটা ধরেন আপনি বিক্রি করতে গেছেন, বিক্রি ব্যাপারী বলছে 90,000 টাকা, তার মানে কি আপনার এখানে 10,000 টাকা লাভ। খুব ইজি হিসাব। বাট একই গরু আপনি যখন লক্ষ্য করবেন যে আপনি যখন মানুষকে দিয়ে কিনাচ্ছেন, এই 60,000 টাকার গরুটাই আপনি নিজে কিনতেছেন 70,000 টাকা দিয়ে। এখন আমি একটু আগে যে হিসাবটা দিলাম যে 60 দিয়ে গরু কিনছেন, 20,000 খাওয়াইছেন, 80 খরচ, 90 বেচছেন। বাট যখন এই 60,000-এর গরুটা আপনি 70,000 টাকা দিয়ে কিনবেন, কেনার পর এই গরুটা যখন আরও 20,000 খাবেন, খরচ আপনার 90, বিক্রি করতে গেলে তো 90-এর উপর আপনার কাছে গরুটা কিনবে না। তখন আপনার হবে কি, তখন আপনার যে লাভটা হয়তো, এই লাভ আপনি মানুষকে দিয়ে কেনার কারণে ওইখানেই শেষ হয়ে গেল। তো এই জন্য আমাদের গরু কেনার সময় গরু সতর্ক হইতে হবে, বেশি দামে কেনা যাবে না। আর আরেকটা জিনিস, সেটা হলো সময় বুঝে সবসময় গরু পালন করতে হবে। কেন সময় বুঝে গরু পালন করবেন আমি আপনাকে বলি। আপনি গরু মোটা তাজা করেন, কিন্তু আপনারা অনেকে বলেন যে ভাই ষাঁড় গরু মোটা তাজা করবো না গাভী গরু মোটা তাজা করবো। ষাঁড় পালন করবেন না গাভী পালন করবেন, এইটা আপনাকে বিষয়টা বুঝতে হবে। কীভাবে বুঝবেন? ঢাকা বা চট্টগ্রাম, চট্টগ্রাম আপনি সারা বছর গাভীর মানে খামার করেন, আপনার কোনো সমস্যা নেই। কেন সমস্যা নেই? ঢাকা শহরে গাভীর খামার করলে সারা বছর মাংসের চাহিদা থাকে, সারা বছর আপনি মাংস বিক্রি করতে পারবেন, কোনো সমস্যা নেই। বাট যেমন আমার এখানে, আমি তো চাইলেও সারা বছর মাংসের চাহিদা থাকবে না। আমার এখানে কুরবানি আর ঈদ আর সব বছর ছাড়া মাংসের চাহিদা হয় না। তো আমি যদি আবার গাভীটা পালন করি, 3 মাস পর তো আমি বিক্রি করবো, কোথায় বিক্রি করার জায়গা পাবো না, আমাকে তখন কিন্তু ষাঁড় পালন করতে হবে। তো ষাঁড় গাভীর ব্যাপারটা যারা বুঝেন, তারা কিন্তু অঞ্চলভেদে এই ব্যাপারটা বুঝবেন।
আর কোন সময় কোন গরু পালন করতে হয় বা কোন সময় কোন গরু বিক্রি করতে হয় এই জিনিসগুলো বুঝতে হবে। কীভাবে বুঝতে হবে? আপনি একটা গরু পালন করবেন, পালন করার পর আপনি ধরেন যে গরু কিনছেন, আপনি নিয়ত নিয়ে গরু কিনছেন, কেনার সময় নিয়তটা নিছেন যে আমি 3 মাস পর গরুটা বিক্রি করে দিব। কারণ 3 মাস পর যদি আপনি গরুটা বিক্রি করেন, আপনার এমনও হতে পারে যে আপনি গরুটা যখন নিচ্ছেন তখন গরুর বাজার ভালো ছিল, 3 মাস পর গরুর বাজার কমে গেছে, আপনি 3 মাস পর বিক্রি করতে যায় দেখতেছেন আপনার কোনো লাভ হচ্ছে না। কিন্তু আপনি নিয়ত করে রাখছেন যে গরু বেচবো মানে গরু বেচবো, আপনি গরু বেচে বসে থাকতেছেন, এটা করা যাবে না। গরুর খামারের আমি মনে করি প্রধান সত্য হলো আপনি যখন গরু কিনবেন, আপনার যদি টাকা আপনার পকেটে থাকে 2 লাখ, আমি আপনাকে বলবো আপনি গরু কিনেন একটা। আপনার পকেটে যা টাকা আছে আপনি খামারে ইনভেস্ট করবেন হাফ আলাদা রাখতে হবে। কেন আলাদা রাখতে হবে? আপনি গরু যতই 3 মাস পালন করতে চান আর 6 মাস পালন করতে চান, আপনাকে টার্গেট রাখতে হবে যে গরুটা আমি 1 বছরও রাখতে হইতে পারে, আমার পকেটে সেই পরিমাণ টাকা রাখতে হবে। এখন এই টাকাটা রাখতে হবে কেন বলতে পারেন? রাখতে হবে এই কারণেই যে আপনি যখন একটা গরু পালন করবেন, এই গরুটা 3 মাস পর যদি গরুর বাজার খারাপ হয়ে যায়, বাজার খারাপ হলে গরুটা বিক্রি করবেন কোথায় ভাই? বাজারে যদি বিক্রি করেন তাহলে তো আপনার লস হবে, আর লস বা আপনার আসল টাকাটা উঠবে। অথচ আপনার কাছে যদি টাকা থাকতো, টাকা যদি শর্টে না পড়তেন, আপনি এই গরুটা 6 মাস রাখতেন, এই 6 মাসের মধ্যে একটা না একটা সময় কিন্তু গরুর বাজার আপনার ভালো হয়। আপনি দেখবেন যে কখনোই বাংলাদেশের ইতিহাসে, আমি জানি না কোনোদিন হয়েছে কিনা, আমি আমার খামার জীবনে এখনও দেখি নাই গরুর বাজার সারা বছর খারাপ যেতে। অন্তত গরুর বাজার যদি 6 মাস খারাপ যায়, পরবর্তী 6 মাস অন্তত ভালো হয়ে যায়। তো আপনি যখন গরুর খামার করবেন, তখন আপনার যদি 1 লাখ টাকা থাকে, আপনি 50,000 দিয়ে গরু আর 15,000 টাকা যদি খাবারের জন্য রাখেন, তাহলে আপনাকে বাধ্য হইতে হবে না। আপনার কাছে 1 লাখ আছে, 2টা গরু কিনলেন, তখন আপনার হবে কি যে 2টা গরু আপনি যখন আপনার টাকা ফুরায় যাবে, 1 লাখ দিয়ে তো গরু কিনছেন, খাওয়ানোর তো টাকা নাই, 2 মাস 3 মাসের টাকা সর্বোচ্চ রাখছেন, এই টাকাটা শেষ হয়ে যাবে, তখন আপনার গরু বেচার জন্য তারা উঠে যাবে। কেন তারা উঠবে? খাওয়াবেন কি গরুকে? খাওয়ানোর তো টাকাই নেই আপনার কাছে, টাকা তো শেষ করে ফেলাইছেন গরু কিনে। অথচ আপনি যদি 2টা না কিনে একটা গরু কিনতেন, আপনার কি হতো? টাকার কোনো টেনশন থাকতো না। আপনি ওই একটা গরুকে 3 মাস পর বিক্রি করতে পারতেছেন না, দাম পাচ্ছেন না, আপনার কাছে তো টাকা আছে, আপনার টেনশন কিসের? আপনি ওই টাকা দিয়ে আবার গরুটা পালন করতে পারতেন, একটু বেশি সময় ধরে পালন করতেন, যেই সময় গরুটার বাজারটা ভালো পেতেন, বিক্রি করে দিয়ে দিতেন। উদাহরণস্বরূপ আমি আমার গরু কিছুদিন আগে 8 মাস পালন করে বিক্রি করছি, লস হয়েছে লাভ হয়েছে, কারণ ওইগুলো 3 মাস যদি পালন করে বিক্রি করতাম কোনো লাভই হতো না। অথচ 8 মাস পালন করে বিক্রি করার পর এক গরু 50,000 60,000 করে লাভ হয়েছে। তাহলে লসটা কী হলো? কোনো লস হলো? খাওয়াইছি, ইনভেস্ট করছি, ইনভেস্টটা 90,000 দিয়ে গরু কিনছি, 2,20,000 টাকা বিক্রি করছি, ইনভেস্টটা আস্তে 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 ওখানে জমাইছি, বড় পরিসরে একবার ইনভেস্ট বের করছি। আধুনিকতার কি কি বিষয়ে খেয়াল রেখে সেটা করা হয়েছে? আসলে আমরা আধুনিকতার অত বিষয়ে এখানে নজর দিইনি। আমরা সবথেকে বেশি নজর দিয়েছি যে জিনিসটা, সেটা হলো আমাদের বায়ু চলাচল, এবং যাতে এখানে আমরা ঠিকভাবে বাতাসটা যাতে গরু পায়, বাইরের যে একটা বাতাস এ পাশ থেকে এই পাশে যাবে, যাতে এই বাতাসটা চলাচল করতে পারে, একটু খোলামেলা পরিবেশ করার চেষ্টা করেছি। কারণ আমার এখানে দেখবেন চারিগুলো খুব আহামরি নয়, সাধারণভাবে যেভাবে চারি করা হয় এইভাবেই চারিগুলো করা আছে। তাছাড়া সেটা সব কিছুই সাধারণভাবেই করা আছে, শুধু সেটা আমরা উচ্চতা দিয়েছি বেশি, এটা প্রায় 15 ফিট উচ্চতা আছে সেটা। আর এই সাইডগুলো যেটা দেখতেছেন, এই যে এখানে ত্রিপলগুলো যে দেখতেছেন, এখানে ত্রিপলের জন্য দেখা যাচ্ছে না, এই ত্রিপলের উপর থেকে এই যে এই পর্যন্ত নিচ পর্যন্ত কিন্তু এটা ফাঁকা। আমার খামারে কোনো দুর্গন্ধ পাচ্ছেন? এই গরুর খামারে সবথেকে প্রধান একটা সমস্যা, প্রচুর দুর্গন্ধ হয়। কারণ এই বাতাস চলাচলের জন্য কিন্তু আমাদের খামারে দুর্গন্ধটা কিন্তু হচ্ছে না। এই শেডটাতে আমার খরচ হয়েছে 14 লক্ষ টাকা। এই শেডটা যখন আমি করি, আমাকে এই শেডের এক ভিডিওতে প্রায় আপনার 2.5 মিলিয়ন লোক দেখছে। ওই 2.5 মিলিয়ন লোকের মধ্যে ম্যাক্সিমাম ভালো কমেন্ট, কিন্তু এর মাঝে কিছু কিছু কমেন্ট দেখে নিজের মন খারাপ হয়ে যেত। এমন এমন কমেন্ট আসতো যে এত পাগল, সুস্থ মানুষ এত টাকা দিয়ে সেট করে। কেউ কমেন্ট করতো 14 লাখ দিয়ে সেট করছেন, কামাবেন কয় লাখ টাকা। ঠিক আছে, এখন আমি তো জানি যে আমি কেন করছি। আমার কথা হলো, আমি তো খামার শুরু করছি সেই 19 সালে, সেট করলাম আইসা সে 25 সালে, এই শেড 25 সালে করা। এখানে আমি তো ভাই দীর্ঘ সময় এর মাঝে আমি বুঝছি যে আমার শেডটা করলে টাকা উঠবে কিনা, তারপরে আমি শেডটা করছি। এই শেড এত টাকা দিয়ে করার পিছনে একটাই কারণ, সারা জীবন গরু পালন করলাম নিজের মতো, গোয়াল ঘরে গরু বাঁধলাম, গরু পাললাম, গরু বেচলাম, গরুর শান্তি কোনোদিন বুঝলাম না। সারা জীবন নিজের শান্তিটাই দেখলাম, গরুর শান্তি দেখলাম না। কিন্তু বড় বড় খামার বলেন বা আধুনিক খামারগুলো বা ইউটিউবে যখন আমরা ভিডিও দেখি, আপনাদের যেমন আপনারা অনেক ধরনের খামার ভিডিও করেন, ভিডিওগুলো যখন আমাদের চোখে যখন পড়ে যে আধুনিক শেডের প্রয়োজন আছে, শুধু আপনি একটা পশুর উপর থেকে টাকা ইনকাম করবেন, সে পশুটাকে পশুর মতো করেই আপনি আচরণ করবেন, এটা কোনো হয় না। পশুর প্রতি ভালোবাসা থাকাটাও প্রয়োজন। পরিকল্পনা ছিল কি যে আমি যদি শেডটা একটু ভালো করে করি, আমার টাকাটা হয়তো একবারে লাগতেছে, বাট এইখানে আমার একটা প্লাস পয়েন্ট আছে কি, এই টাকাটা একবারে ইনভেস্ট করে আমার দীর্ঘ সময় পর্যন্ত এই শেডে আর কোনো ইনভেস্টের প্রয়োজন হচ্ছে না। যেমন সহজভাবে যদি বলি, এখান ব্যতীত আমাদের যে সামনে যে গরুগুলো আপনি দেখেছেন, যে গরুর ঘরগুলা, এগুলো কিন্তু আমার করতে খরচ হয়েছে, হয়তো বা কম খরচ হয়েছে, কিন্তু এই গরুগুলা গরু পালনের জন্য আদর্শ উপযুক্ত নয়, যার ফলে এখন এই শেডগুলো আমাকে ভাঙতে হবে। আমরা এই কুরবানির পর আমাদের টার্গেট হলো কুরবানিতে যেই প্রফিটটাই হোক বা এখান থেকে যে টাকা পাবো, আমাদের গরু টরু আমরা কিনে টাকা যেটা বাঁচবে, এই টাকাটা দিয়ে আমি সামনে নতুন করে শেড তৈরি করবো, সেম এই নিয়মে এই ডিজাইনে।
মানে আমাদের সেট হবে নতুন করে এইভাবে সব। নাদিম ভাই, আমরা খাদ্য সম্পর্কিত যে তথ্য দিতে যাচ্ছি, এখানে অনেকগুলো আইটেম আমরা দেখতে পাচ্ছি, এগুলো সম্ভবত রেডি হচ্ছে অন্য কোনো খামারের জন্য। কি কি উপাদান একসাথে যুক্ত করে খাদ্য তৈরি করতেছেন এটা একটু বলবেন। এখানে সবার আগে আমি খাবারের কথাটা বলি, কারণ গরু আমরা যারা ফ্যাটেনিং করি আমাদের প্রথম মানে কাজ হলো আপনার গরুটাকে মোটা তাজা করতে হবে। এখন মোটা তাজার জন্য আমরা যদি ফিড ব্যবহার করি, ফিডের কিন্তু প্রচুর দাম। আপনি দেখবেন বাজারে 1 কেজি ভালো মানের ফিড, গরুর ফিড আপনি কিনতে গেলে 556 টাকা খরচ হয়। আবার অনেকে এটাতে মানে স্যাটিসফাইড না হয়, মানুষ করে কি 70-80-85 টাকা খরচ করে পর্যন্ত নাকি ব্রয়লারের ফিড কিনে গরু মোটা তাজা করে। অথচ আমাদের এই খাবারে খরচ হয় মাত্র 40 টাকা 42 টাকা, আমাদের পরে 42 টাকা, আমাদের থেকে কমও অনেকের পরে। এই খাবারে কিন্তু আমরা বেশি কিছু দিই না, খুব মানে আহামরি দামি জিনিস নেই। যেমন এই যে আমার হাতে যেটা দেখতেছেন, এটা হলো DORB, এটা ডি ওয়েল্ড রাইস ব্রান্ড। এটা যে কোনো অটো মিলে আপনি ব্রান্ড যে আছে ব্রান্ড খুঁজে পাবেন, ওই ব্রান্ড দিলে এই জায়গাটা হয়ে যায়। পাশাপাশি এখানে আপনি পাবেন ধানের কুড়া, যেটা খুব সহজলভ্য। পাশাপাশি এখানে পাবেন আপনি ভুট্টা, যেটাও খুব সহজলভ্য। পাশাপাশি এখানে আপনি পাবেন ডালের ভুসি, মানে ডালের উপরে যে চামড়াটা, ডাল খাই আমরা, চামড়া খাবে গরু। পাশাপাশি এখানে পাবেন আরেকটা হলো সয়াবিন খৈল, আমরা সয়াবিনের তেল খাবো, খৈল খাবে গরু। এখানে এই 5টা উপাদান আছে। যদি পরিমাণগুলো বলি, তারপরে সহজভাবে বলতে গেলে এখানে 40 কেজি ভুট্টা আছে। পাশাপাশি এখানে DORB অর্থাৎ ডি ওয়েল্ড রাইস ব্রান্ড বা ব্রান্ড, এই উপাদানটা আছে 20 কেজি, 60 কেজি শেষ। এখানে ডালের ভুসি আছে 15 কেজি, সেটা আমরা ব্যবহার করি মসুর ডালের ভুসি, কারণ এটা দাম কম, এটা 38 থেকে 40 টাকার মধ্যে পাওয়া যায়। অন্যান্য ডালের ভুসি একটু দাম বেশি। পাশাপাশি এখানে আছে হলো আপনার সয়াবিন খৈল, এটাও আছে 15 কেজি, 90 কেজি টোটাল হয়ে গেছে। আর 10 কেজি আছে ধানের কুড়া। ধানের কুড়াটা দেওয়ার এটাই কারণ যে একটা খাবারে আপনার পর্যাপ্ত পরিমাণ যদি আপনি এখানে যদি ফাইবারের ব্যবস্থা না রাখেন, তাহলে কিন্তু এই খাবারটা খেয়ে গরু কিন্তু পাতলা পায়খানা করে দিবে। কারণ এই খাবারে আমরা ফাইবারটা মেনটেন রাখার জন্য এখানে আমরা 15% ডালের ভুসি রাখি, 10% ধানের কুড়া রাখি, যার ফলে গরু খাবারটা গ্রহণ করার পর এখানে কিন্তু কোনো প্রকার মানে ফাইবারের শর্ট পড়ে না এবং গরুটা পাতলা পায়খানা করে না। আর তার থেকেও মজার ব্যাপার, এই ভিডিওটা দেখার পর অনেকে আবার মনে করতে পারে যে আমরা খাবার বিক্রি করার জন্য অ্যাড দিচ্ছি নাকি। আমরা কিন্তু কোনো খাবার বিক্রি করি না বা বিক্রি করবো না, আমাদের ফোন দিয়ে লাভ নেই খাবার জন্য। খাবার আমরা শুধু নিজের জন্যই করি। বাট আমি যেভাবে রেশিওটা আপনাকে বললাম এখানে, এই রেশিওটা কেউ যদি ফলো করে, ওর গরু 100% মোটা তাজা হতে হবে এবং 100% হবে ইনশাল্লাহ, যদি আল্লাহর রহমত থাকে, কোনো মানে দুর্ঘটনা না ঘটে। পাশাপাশি আরেকটা জিনিস না বললেই না, এইটা মনে করেন যে একটু হাইডেই থেকে যায়, যেটা নিয়ে অনেক সময় আলোচনা করা হয় না। এইখানে এইগুলোর পাশাপাশি কিন্তু এই যে অনেকগুলো প্যাকেট দেখতেছেন না, এই প্যাকেটগুলোর ভিতরে অনেক ধরনের ফিড অ্যাক্টিভিটিস থাকে, যেগুলো আমরা এখানে খাবারে মিক্স করি। এখানে প্রায় 14টা জিনিস থাকে। এখানে লাইসিন, মিথিওনিন, অ্যামাইনো অ্যাসিডের জন্য, ভিটামিন সাপোর্টের জন্য ভিটামিন, মিনারেল, এছাড়া আপনার যাতে বিষক্রিয়া না হয় এই জন্য টক্সিন থাকে, খাবারটা যাতে হজম করতে পারে এই জন্য বাইকার্বনেট বা সোডা যেটা বলেন এটা থাকে, ক্যালসিয়ামের জন্য মনোক্যালসিয়াম ফসফেট থাকে, প্রোটিনের জন্য ফিশ প্রোটিন থাকে। এছাড়াও আপনার ভুট্টাটা, আমরা যে ভুট্টা 100 কেজি খাবারে 40 কেজি ভুট্টা দিই। এখন ভুট্টা এমন একটা খাদ্য, আপনি যদি বৈজ্ঞানিকভাবে যদি হিসাব করেন, ভুট্টা কখনোই গোখাদ্য ছিল না বা গোখাদ্য নয়। ভুট্টা আপনি খাবারে সর্বোচ্চ দিতে পারবেন হলো 20%, কারণ একটা গরু 20%-এর উপর ভুট্টা হজম করতে পারে না। তো এই ভুট্টাটা হজম করার জন্য আমরা এখানে কিন্তু ফাইটেজ নামে একটা উপাদান ব্যবহার করি। ওই গরুর রুমেনের ভিতর ভুট্টাটা যদি হজম করতে চান, তাহলে প্রত্যেক কেজি ভুট্টা হজম করার জন্য আপনার 250 থেকে 500 FTU ফাইটেজের প্রয়োজন। যে ফাইটেজটা এখন ভুট্টার ভিতরে তো নাই, বা আমাদের খাবারের ভিতরে তো অন্যান্য উপাদান থেকে ফাইটেজটা আমরা পাচ্ছি না, এই জন্য এটা অ্যাড করে ভুট্টা এবং অন্যান্য খাবারটা যায় ভালোভাবে হজম করতে পারে। তো এই জন্য প্রায় 14-15টা আইটেম আমাদের এখানে অ্যাড করা লাগে নতুন করে। আবার এটা কি প্রান্তিক পর্যায়ে খামারিদের হাতে চলে যাচ্ছে? হ্যাঁ, আমাদের শুধু এই যে প্যাকেটগুলো দেখতেছেন, এই যে বিভিন্ন ধরনের প্যাকেটগুলো, এই সাপ্লিমেন্ট প্যাকেটগুলো আমাদের যায়। এগুলা যেমন এই যে প্যাকেটগুলো দেখছেন, এগুলো প্রত্যেকটা প্যাকেটের ভিতর আলাদা আলাদা উপাদান আছে আর কি। এখানে টোটাল 14টা উপাদান থাকে আমাদের। তো এই প্রত্যেকটা প্যাকেটে ওরকম আলাদা আলাদা উপাদানগুলো আছে, এরকম 14টা করে আমাদের প্যাকেট করতে হয়। আমাদের বিভিন্ন খামার আছে, পরিচিত অপরিচিত এবং নতুন, অনেক অনলাইন থেকে আমাদের নাম্বার দিয়ে আমাদের ফোন দেয়। এই খামারগুলোতে আমরা যেটা করি যে আমরা শুধু শুনি যে আপনি কতগুলো খাবার তৈরি করবেন। তো অনেকে আমাদের ফোন দেয়, ফোন দেওয়ার পর একটা আইডিয়া দেয় যে ভাই আমি এতগুলো খাবার তৈরি করব, এই রেশিও অনুযায়ী, মানে খাবার তো প্রত্যেকটার একটা রেশিও আছে। এই রেশিওগুলো অবশ্য আমাদের ফেসবুক, ইউটিউবে আমরা অলরেডি মানে অনেকবার দিয়ে রেখে দিছি। কারণ আমরা চাই হলো কি, আমরা চাই হলো এই উপাদানগুলো একমাত্র সারা বাংলাদেশের মধ্যে তো এমন নয় যে নাদিম এগ্রোর কাছেই আপনি পাচ্ছেন। আমরা এই নাম এবং পরিমাণ কোনটা কতটুকু লাগে এগুলো লিস্ট করে ফেসবুকে অনেক দিয়েছি, বারবার এগুলো দেই। যে আমাদের কথা হলো যাতে মানুষের নিজের মতো করে ইচ্ছা মতো সোর্স করে নিতে পারে। বাট তারপরও অনেক খামারি থাকে, কারো কথা যে ভাই খুঁজে পাই না, কারো কথা খুঁজে পাই কিন্তু বিশ্বাস পাই না। তো বিভিন্নভাবে আমাদের কাছে অনেকে চলে আসে, আসার পর আমাদের শুধু জানায় যে ভাই এতগুলো খাদ্য আমরা তৈরি করব, ওই হিসাব করে আপনি এগুলো পাঠিয়ে দেন। ওই পরিমাণ অনুযায়ী যতটুকু প্রয়োজন যেটার আমরা এগুলো প্যাকিং করে আমরা সুন্দর করে কুরিয়ারে তখন বুকিং করে দিই। ব্যবসা যদি হালাল, আমি ব্যবসাকে কখনোই ছোটোভাবে দেখি না। আমি মনে করি যে কোনো ব্যবসা আপনি যদি করেন সেটা ধরে থাকতে হবে। এটা যদি আপনি ধরে থাকেন দীর্ঘ সময় দিয়ে, এটা ধরে থাকলে এই জায়গাটা থেকে আপনি ভালো কিছু করতে পারবেন। যেমন যে কাজটাই করেন আপনি, এই কাজটা যখন দীর্ঘ সময় ধরে থাকবেন, আমরা অনলাইনে অনেক ধরনের ভিডিও দেখি না ভাই, যেমন
অনেকে আপনার অনলাইনে বসে বসে দেখেন যে বিভিন্ন জায়গায় ফুচকা বেচতেছে, অথচ লাইন দিয়ে মানুষ ফুচকা খাচ্ছে, লাইন দিয়ে মানুষ ঝালমুড়ি খাচ্ছে। আমার দিনাজপুরেই মনে করেন যে যেমন কাঞ্চন মোড়ে একজন ঝালমুড়িওয়ালা আছে, আপনি ইউটিউবে পাবেন, দেখবেন লাইন দিয়ে মানুষ ঝালমুড়ি খায়। তো একটা কাজ যখন মানুষ দীর্ঘদিন ধরে করে না, যখন এইখানে দীর্ঘদিন ধরে মানুষ যখন এই জায়গা থেকে একটা জিনিস নেয় বা একটা বিশ্বস্ত অর্জন করে ফেলে, এটা কিন্তু ধাপে ধাপে বড় হয়ে যায়। আর মজার ব্যাপার যেই জিনিসটা বলতে যাচ্ছিলাম সেটা হলো যে এই জিনিসগুলো নিয়ে কথা বলতেছি, এই জিনিসগুলো নিয়ে আমি সবসময় একটু ইগনোর করি। কেন ইগনোর করি আমি আপনাকে বলি। এই কথাগুলো বলবো মানে অনেক সময় অনেক ধরনের মানুষ ভিডিও দেখে, তখন মানে আমরা কিন্তু এখানে মোটামুটি খামারের বিভিন্ন ম্যানেজমেন্ট সম্পর্কে অনেক কিছু এখানে তুলে ধরেছি আমরা, বাট অনেকের ফোকাস চলে যাবে এটাতে, ফোকাস চলে যায় বলবে যে এইখানে কি আপনি কি মানে খামার শিখালেন নাকি কোনো কিছু অ্যাডভার্টাইজমেন্ট দিলেন, বাট এটা কিন্তু কোনো অ্যাডভার্টাইজমেন্ট না। অনেক সময় এই ধরনের মনে করে, যেমন আমি আপনাকে বলি যে এই যে আমার যে দেখতেছেন যে এই জিনিসগুলা, এটাকে আমি সম্পূর্ণ খামারের বাইরে রেখেছি। আমার এইটা সম্পূর্ণ আলাদা, খামার সম্পূর্ণ আলাদা। অনেকে মনে করতে পারেন যে আমি মনে হয় ব্যবসা খামার দুইটাকে একত্রে করে আমি মনে হয় সমন্বয়ে চালাচ্ছি, কিন্তু না, আমি খামারের প্রত্যেকটা টাকা পয়সার প্রত্যেকটা হিসাব আলাদা করে রাখি। মানে আমার খামার থেকে 1 টাকা বের করে আমি অন্য কোনো কাজে ইনভেস্ট করি না, খামারের টাকা আমার খামারেই আছে, খামার আমি পারবো। এবং আমি প্রতি বছরের শুরুতে ভুট্টা কিনে রাখি, আমার ডিওআরবি লাগে, এটা আমি মিল থেকে কিনে রাখি। মানে আমার যে খাবার যে সোর্স যেটা সংরক্ষণ করা যায়, ভুট্টাটা যায়, ব্র্যান্ডটা যায়, অন্যান্য জিনিসগুলো তেমন সংরক্ষণ করা যায় না, এগুলো রেগুলারই কিনি, বাট এই দুইটা জিনিস আমি কিনে রাখি। তো আমি আমার এই যে সারা বছর যে খাবারের প্রয়োজন, এই খাবারগুলো কিনে রাখবো। গরু কেনার জন্য টাকা মনে করেন যে যেটা প্রয়োজন সেটা আলাদা করে রাখবো, এবং আরও তো খরচ হবে, একটা খামার মেনটেন করলে ওষুধ থেকে শুরু করে বহুত কিছুর প্রয়োজন হয়। এই জন্য যেই টাকাটার প্রয়োজন এইটা আমি আমার মতো করে আলাদা করে রেখে, আমার যেটা মনে হবে যে না এই লাভ্যাংশটা আমার প্রয়োজন নাই, আমি এই যে সামনে তখন শেডগুলো ভেঙে আমি নতুন করে শেড তৈরি করব। ছোটোভাবে পরিসরে করাটাই আমি মনে করি সবথেকে ভালো। বাট যখন আপনার ধারণা হয়ে যাবে, তখন আমি মনে করি যখন আপনার কনফিডেন্স লেভেলটা অনেক হাই হয়ে যাবে, যে না আমি পারবো, আমার দ্বারা সম্ভব, তখন আমি মনে করি যে মানে যে কোনো কাজ একবারে করে নেওয়াই ভালো, যাতে বারবার টাকা না খরচ হয়। নাদিম ভাই, অনেক তথ্য আমরা পেয়েছি। দর্শক বন্ধুরা, আমাদের দেশের অনেক উদ্যোক্তারাই মানসিকভাবে অনেকটা হতাশ হয়। আমাদের মতো অনেকে রয়েছে যারা আসলে এই ইউটিউবে ভিডিও দেখে, ফেসবুকে ভিডিও দেখে নানান ধরনের মন্তব্য করে, অনেকে বুঝে অনেকে না বুঝে মন্তব্য করে। আসলে প্রত্যেকটা ব্যক্তির সফলতার পেছনে অনেক গল্প রয়েছে, পরিশ্রম রয়েছে, সাধনা রয়েছে। একজন খামারি একদিনে সফল হয় না। আমরা অনেকে পরিকল্পনা করি কোন বিজনেস করব, কোন বিজনেস করলে লাভ হবে। আসলে আপনি আপনার ঘর থেকেই শুরু করতে পারেন যে কোনো বিজনেস, সেটি করে আপনি লাভবান হতে পারেন, যেমনটা নাদিম ভাই করেছেন। নাদিম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আমাদের মূল্যবান সময় দিয়েছেন। আজকে সারাদিনটা আমাদের জন্য সময় ব্যয় করেছেন। অনেকে হয়তো ফোন কল করতেছে, ফোন বন্ধ আছে, তাদের সাথে কথা বলবো পরবর্তীতে। আমরা আপনার শারীরিক সুস্বাস্থ্যতা কামনা করে ভবিষ্যতে আপনার নাদিম এগ্রোর সামনের দিন সুগম কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই।